নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। চিরসখার আজকের পর্বের রিভিউতে অনন্যাকে বলছে, তোমাকে আমি অনন্যা দি বলি ঠিকই, কমলিনী বলছে, কিন্তু তোমার সাথে আমার পরিচয় তো নতুন ঠাকুরবউর থ্রু দিয়ে। তুমি তো আমার কেউ হও না, তুমি নতুন ঠাকুরবউ বৌদি হও। সুতরাং তুমি যদি আমাকে কোনো কিছু বলতে চাও তাহলে তোমাকে নতুন ঠাকুরবউর থ্রু দিয়েই আমাকে বলতে হবে, আর আমি যদি কিছু শুনতে চাই তাহলে নতুন ঠাকুরবউয়ের মারফতেই আমি শুনবো। তখন ওদিকে কমলিনীর শাশুড়ি বলছে যে এবার ক্ষমা দাও, তো এবার ক্ষমা দাও, অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে, আর পারা যাচ্ছে না। আর এদিকে ওর ছেলের বিয়ে, তো ও চাইবে না যে ওর দেওর বিয়েতে সামিল হোক? কি বলছোটা কি তুমি? কমলিনী বলছে যে আপনি কি বলতে চাইছেন? তখন কমলিনীর শাশুড়ি মা বলছে, সারাদিন নতুন যদি তোমার সাথেই পড়ে থাকে তাহলে ওর বাড়িতে ও কীভাবে যাবে? তো বলছে যে আপনি কি সেই দিনের কথা বলছেন যে দিনটা বিপদে পড়ে আমরা একটা রাত আটকে পড়েছিলাম, নাকি এখন উনি নতুন ঠাকুরবউ আমার সাথে যে রেগুলার কোর্টে যাচ্ছে সেটার কথা বলছেন? তাহলে আপনাকে বলি যে কোর্টে যান কারণ ওনার হিয়ারিং পড়ে, আর আমার সাথে যান কারণ আমার পাশে উনি এই বিপদে থাকতে চান, সেই কারণেই। কিন্তু সেই বলে যে উনি ওনার বিয়েতে যাবে না, প্লুটোর বিয়েতে যাবে না, ওর বাড়ির বিয়ে লাগলে বা অনুষ্ঠান লাগলে যাবে না, তার কি মানে আছে? যেতেই তো পারে, কোনো অসুবিধে নেই তো তাতে। তার জন্য আপনি আমাকে কেন শোনাচ্ছেন? আপনি নতুন ঠাকুরবউকেই তো কথাগুলো বলতে পারেন। তখন নতুন ঠাকুরবউয়ের বৌদি বলছে, অনন্যা, যে এই নতুন ঠাকুরবউ এটা আর বলছো কেন? এটাকে উঠিয়ে দাও, এই কথাটার কি আর কোনো মানে আছে? তখন কমলিনী একদম স্ট্রেট কাট বলছে, হ্যাঁ, মাঝে মধ্যে আমি নতুন ঠাকুরবউকে স্বতন্ত্র বলেও ডাকি, আর নতুন ঠাকুরবউ আমাকে মাঝে মধ্যে কমলিনী বলে ডাকে। আসলে কি বলুন তো, যেই বিয়ের অজুহাতে আমাদের এই নতুন ঠাকুরবউ বা বৌঠান এই ডাকটা, তো সেই বিয়েটারই তো কোনো ভ্যালু নেই, তাই না? ভ্যালিডিটি নেই বলতে গেলে। তো তাহলে এই ডাকগুলোর কি কোনো মানে আছে? আপনি বলুন তো। সেই জন্যই মাঝে মধ্যে আমি স্বতন্ত্র আর উনি আমাকে কমলিনী বলে ডাকে। তখন বুবলাই বলছে, অনেক হয়েছে, চুপ করো এবার। মনে হচ্ছে পৃথিবীটা ফাঁক হয়ে যাক আর আমরা তার মধ্যে ঢুকে যাই, আর এইসব কথা শুনতে পাচ্ছি না তোমাদের। তখন বুবলাইয়ের মা বলছে, শোন, এখনো কিন্তু কোর্টের মামলা চলছে, মামলা চলাকালীন বাড়ির মধ্যে কিন্তু আমাকে এইভাবে আক্রমণ করতে আসিস না, না হলে কিন্তু কোর্টে গিয়ে আমাকে অভিযোগ করতে হবে তোর বিরুদ্ধে। বর্ষা বলছে, হ্যাঁ, আপনি তো এটাই চান, আসলে একমাত্র প্রতিবাদ করার তো ওই আছে না, তো ওর বিরুদ্ধে অভিযোগ করলেও তো সেটাও বন্ধ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে তো আপনি শান্তিটা পাবেন, তাই না? আসল কথা কি বলুন তো, পাপ না বাপকেও ছাড়ে না। কমলিনী বলছে, ঠিকই বলছো, পাপ বাপকেও ছাড়ে না, তাই এই যে পাপগুলো করছো না, এই করাগুলো এবার বন্ধ করো, বুঝতে পেরেছো? আর বুবলাইকে বলছে, এরকম করতে যাস না, তুই ভাবিস না যে আমি মুখের কথা বলছি, আমি কিন্তু সত্যি সত্যি কোর্টে তোর নামে অভিযোগ করব। তুই এইভাবে কিন্তু বাড়িতে আমাকে কিছু বলতে পারিস না, আমি না হলে কোর্টে গিয়ে বলবো যে আমার বাড়িতে থাকাটাই কিন্তু দায় হয়ে গেছে। বুবলাই বলছে, দেখো ঠাম্মি, দেখো আমাকে কোর্ট দেখাচ্ছে, কোর্ট দেখাতে আসছে আমাকে, আরে যা খুশি তাই করে নাও, কিচ্ছু যায় আসে না আমার, তাই বলছে বুবলাই। বুবলাই বলছে, অনন্যা আন্টি শুধুমাত্র এসছে নিজেদের বাড়ির ছেলের বিয়ে বলে স্বতন্ত্র আঙ্কালকে, নতুন কাকুকে কিছুদিনের জন্য ছেড়ে দিতে, আমরা ধরে রেখেছি। মা, তুমি ধরে রেখেছো, এটা বোঝার চেষ্টা করো, নিজেকে আর কোথায় কতটা নিচে নামিয়েছো, আমাদেরকে কতটা নিচে নামিয়েছো। উঠছি তখন বলছে, এই চুপ কর, নিচে নামানো ওঠানো তুই কি বুঝিস? ওপরে ওঠানো আর নিচে নামানোর মধ্যে না কিছু ফারাক থাকে, বুঝতে পেরেছিস? সেটা তুই বুঝবি না। আর কে কাকে নিচে নামাচ্ছে এটা তো পরিষ্কারই দেখা যাচ্ছে। বর্ষাকে আর অনন্যাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে। বলছে, নিজেরাই তোরা প্রমাণ করে দিচ্ছিস যে কে কাকে কতটা নিচে নামাতে পারে, না হলে নতুন দাকে কোনো কিছু না বলে আমার বৌদি ভাইয়ের কাছে আসতো না কিছু বলার জন্যে। কমলিনীর শাশুড়ি বলছে যে, তোমার লজ্জা করে না? এত ঘেন্না নিয়ে বেঁচে থাকতে ইচ্ছে করে? এত লজ্জা ঘেন্না অপমান সহ্য করে? আমি হলে তো কবে গলায় কলসি বেঁধে ডুবে মরতুম, তাই বলছে। তখন মিঠি বলছে, খবরদার কিন্তু আমার মাকে একদম এই সমস্ত ব্যাপারে উস্কাবে না, তুমি যা করতে করতে, আমার সব দেখে লাভ নেই, তাই বলছে। তখন কমলিনী বলছে, ভয় পাস না মা, কেউ আমাকে বলবে গলায় কলসি বেঁধে ডুবে মরো আর আমি তার কথা শুনে নেব, সে কি কখনো হয়? এখন দেখ, জীবনটা আমার, এবার আমাকে যদি কেউ বিশ্বাস না করে আমি কি করতে পারি? যতদিন ওনার স্বার্থ ছিল আমাকে বিশ্বাস করেছেন, যেই স্বার্থ ফুরিয়ে গেছে অমনি আমাকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছেন। অনন্যা বলছে, পৃথিবীর সব মানুষ যাকে অবিশ্বাস করে সে নিজেকে বিশ্বাস করে কি করে? কমলিনী বলছে, তুমি পৃথিবীর সবার বাড়িতে গিয়ে গিয়ে সার্ভে করেছো বুঝি? সবার বাড়িতে গিয়ে গিয়ে জেনেছো বুঝি যে সবাই আমাকে খারাপ বলে? অনন্যা বলছে, তোমার পৃথিবীটা ঠিক যতটুকু, যেখানে গুটি কয়েক লোক বাস করে তারাই তোমাকে খারাপ বলে, আমি সেই পৃথিবীতেই খোঁজ করে দেখেছি। তখন বলছে
তোমার কি মনে হয় কেউ আমাকে খারাপ বলছে বলে আমি কি জর্জরিত হয়ে রয়েছি? না তো, আমি তো আমাকে ভালো বলছি। আমার ছেলেমেয়েরা আমাকে ভালো বলছে, সম্মান করছে আমাকে, আমার শ্বশুরবাড়ির কিছু কিছু লোক আমাকে সম্মান করছে, আমার কাছে সেটাই যথেষ্ট। এরপরে তো নতুন আসে, এসে বলছে যে কি হয়েছে বৌঠান? তখন বলছে দেখো না, ওই যে তোমার সাথে কথা বলতে এসছে ওই প্লুটোর বিয়ের ব্যাপারে। তো বলছে হ্যাঁ, তো তুমি এখানে কেন বৌদি? বলে কি করব বলো, তুমি তো সারাক্ষণ তোমার বৌঠানের কাছে পড়ে থাকো, তাই জন্যই বলছি যে তুমি কি প্লুটোর বিয়েতে যাবে না? তোমাকে তো ভালো করেই তুমি জানো যে আমাদের আত্মীয় স্বজন সেরকম কেউ নেই, তো তুমি ওর কাকা, তোমাকে ও কতটা ভালোবাসে, তুমি থাকবে না? সেটা কি করে হয়? নতুন বলছে যে তার জন্য তুমি বৌঠানকে কেন বলতে এসছো, বৌঠানের ভূমিকা কি এতে? আর তাছাড়া প্লুটোর সাথে, মানে প্লুটোকে আমি ভাইপো মানবো না সেটা তো আগে বিচার করি। কারণ একটা মেরুদণ্ডহীন ছেলে, যার কোনো নিজের কথার কোনো কিছু নেই, ভ্যালু নেই, নিজের কোনো মুখের কথা নেই, তাকে আমি নিজের ভাইপো বলে পরিচয় দেবো কিনা সেটা আগে দেখি। আমার ভাইপো হয়ে উঠতে গেলে তো আমার মতো হয়ে উঠতে হবে, তাই না? আমার মনের মতো হয়ে উঠতে হবে, তাই বলছে। আর তুমি ফার্দার এসে এখানে না বৌঠানকে মানসিক নির্যাতন করার চেষ্টা করবে না, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এমনি তো আমি ওই বাড়ির সাথে সেরকম করে সম্পর্ক রাখিনি, আরও ভুলে যাব যে তোমরা আমার কেউ হও, কে হও। মানে এইভাবে নতুন ঠাকুরবউ বলছে। অনন্যা কথাগুলো শুনে অবাক হয় আর বলছে তার মানে তুমি বিয়েতে যাবে না? বলে সেটা প্লুটোর সাথে আমার ব্যাপার, আমি সেটা বুঝে নেব। এমনি তো ও যা মেরুদণ্ডহীনতার কাজ করেছে, তাতে আমি যাবো কি যাবো না কোনো ঠিক নেই। বুবলাই বলছে যে আর আমাকে এসব ভালো লাগছে না। আচ্ছা, আমি কি মরে গেলে তোমরা শান্তি পাবে বলো তো? আমি মরে যাই তাহলে, তারপর তারপর থামবে তো এই সমস্ত কিছু? আমি আর সহ্য করতে পারছি না, আর নিতে পারছি না এগুলো নিজের মধ্যে। তখন নতুন বলছে দেখ বুবলাই, তোর শরীরে তো শুধুমাত্র তোর বাবার রক্ত বইছে না, তোর মায়েরও রক্ত বইছে। এই পৃথিবীতে সবার বিচার হয় জানিস তো। তুই যাকে অপমান করছিস, তুই আমাকে অপমান করছিস কর, আমি কিন্তু গায়ে বাচ্ছি না। তোকে আমি ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছি, মানুষ করেছি, তাই তোর অপমান আমার গায়ে লাগবে না। কিন্তু তুই যেই মানুষটাকে অপমান করছিস, সেই মানুষটা তোর মা হয়। আর মাকে তুই যতটা অপমান করছিস না, তার দ্বিগুণ তোর কাছে কিন্তু ফিরে আসবে। তাই বলছি, শুধরে যা, ঠিক হয়ে যা। আমার বিশ্বাস আছে তোর মায়েরও তো রক্ত তোর শরীরে বইছে, তুই একদিন ঠিক নিজের ভুলটা বুঝতে পারবি। কিন্তু অনেকটা দেরি হয়ে যাওয়ার আগে বলবো তুই শুধরে যা, তাই বলছে। এরপর নতুন ঠাকুরবউ তো বেরোবে, মানে নতুন বেরোবে আর কি, মানে ওর ক্লাস আছে। তখন মিঠি বলছে দেখো নতুন কাকু, এইসব আর আমার ভালো লাগছে না। যে যখন খুশি আমাদের বাড়িতে চলে আসবে, এসে মাকে অপমান করবে, কাঠগড়ায় দাঁড় করাবে, এটা আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। এরপর থেকে কিন্তু এটা আর হবে না। যদি হয় তো আমি কিন্তু থানা পুলিশ করতে বাধ্য হব। আমার মায়ের সিকিউরিটি নিয়ে আমি কিন্তু প্রশ্ন তুলব। তখন তাকে সাপোর্ট করছে কুর্চি, নতুন ঠাকুরবউ সবাই। এবার কিন্তু আবার শুরু হয় কোর্টের বিচার। সেখানে কমলিনী দেবীকে ফার্স্টে ডাকা হয়, আর অয়নদীপ জজ সাহেবকে বলছে সম্ভবত আজকেই তার প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে যাওয়ার কথা। তো অয়নদীপ কমলিনী দেবীকে প্রশ্ন করছেন যে মানে নতুন ঠাকুরবউ, মানে চন্দ্র আর কি, চন্দ্র চলে যাওয়ার আগে আপনার সাথে সম্পর্কটা ঠিক কিরকম ছিল? তখন বলছে চন্দ্র চলে যাওয়ার আগে আপনার ওই বাড়িতে অনেক আসা যাওয়া ছিল, আপনি তো খুব ভালো করে জানেন সম্পর্কটা কেমন ছিল। তখন বলছে দেখুন, এখানে কিন্তু আমি কোনো ব্যক্তিগত সম্পর্ক পালন করতে আসিনি। কমলিনী বলছে ব্যক্তিগত সম্পর্ক তো আছে বটেই, যার জন্যই তো এরকম মানে কথাবার্তাটা বলতে পারছেন। আপনি তো ব্যক্তিগত সম্পর্কটা অস্বীকারও করেননি, তাই তো এই কেসটাও নিয়েছেন। তো তখন জজ সাহেবকে অয়নদীপ বলছে যে জজ সাহেব, এরকম বাঁকা ধরনের প্রশ্নের উত্তর দিলে কিন্তু আমি সেই কথাবার্তাটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তখন কমলিনীর পক্ষের উকিল বলছে যে এটা তো হওয়াটা খুব স্বাভাবিক জজ সাহেব, কারণ আমরা তো আমাদের সাথে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে তাদের কেস নিতে পারি না, কারণ এই সমস্ত কেস নিলে তো ব্যক্তিগত কথাবার্তা আসতেই পারে, সেই জন্য আমরা নেই না। কিন্তু উনি তো সেটা নিয়েছেন, অ্যাকসেপ্ট করেছেন। তখন জজ সাহেব সেরকমভাবে কিছু না বলে এনাকে প্রসিড করতে বলে, মানে অয়নদীপকে। তখন অয়নদীপ জিজ্ঞাসা করলে কমলিনী বলছে স্বাভাবিক সম্পর্ক। তখন অয়নদীপ বলছে তার মানে বুঝতে পারছেন তো, চলে যাওয়ার আগে অন্যান্য স্বামী স্ত্রীর মতো ওনাদের সম্পর্কটা স্বাভাবিকই ছিল। কমলিনী বলছে যে বিয়ের পর থেকে কোনোদিনই আমাদের মধ্যে কোনো গাঢ় সম্পর্ক ছিল না, তা সত্ত্বেও আমরা দুজন সংসার করেছি, আমরা 3 সন্তানের বাবা মা, মানে 3 সন্তানের মানে গার্জেন আমরা। উনি কোনোদিনও আমার মন বুঝে চলেননি, কোনোদিনও আমি কি ভালোবাসি সেটা উনি দেখেননি, কোনোদিনও আমাকে বাইরেও নিয়ে যাননি ঘুরতে। তো মানে যেটা বাস্তব, যেগুলো কতগুলো নিয়ম কানুন, সেগুলোর মধ্যে আমরা বাধা পড়েছি। একটা সংসারে যতটুকু মানে কি বলবো, মানে আমাদের দুজনের যে সব বিষয়ে মিল ছিল এমনটা নয়।
বেসিক কিছু কিছু ব্যাপারে আমাদের কিন্তু অনেক অমিল ছিল, মানে বাস্তব কিছু বিষয় ছাড়া আমাদের মধ্যে কিন্তু কোনো মিলই ছিল না। যেমন উনি আর 5টা মানুষের মতো কাজ করতেন, বাড়িতে খরচা দিতেন, সবই করতেন। আমি কোনো কিছুর মধ্যেই দোষ ধরছি না। এখন এই সব কিছুকে যদি আপাত দৃষ্টিতে আপনাদের স্বাভাবিক বলে মনে হয়, তাহলে হ্যাঁ, আমাদের সম্পর্কটা স্বাভাবিকই ছিল। অয়নদীপ বলছে আর 5টা লক্ষ লক্ষ মানে মানুষের মতো এনাদের সম্পর্ক স্বাভাবিকই ছিল, শুনে যেটা মনে হচ্ছে। বলছে উনি চলে যাওয়ার দিনই কি আপনি চিঠিটা পেয়েছিলেন? তখন বলছে কমলিনী যে সেই চিঠিটা আমি এখানে অলরেডি জমা করে দিয়েছি, সেই বিষয়ে কিন্তু আমার কোনো সংশয় নেই। আপনার কোনো সংশয় থাকলে আপনি সেই সংশয়টা নির্মূল করবেন, আপনার মতো করে আপনি চিঠিটা যাচাই করে দেখতেই। বলছে এই যে চন্দ্রবাবু ছিল না, এই যে দীর্ঘ 20টা বছর, এই 20টা বছর স্বতন্ত্রবাবুর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? তখন কমলিনী বলছে একজন বন্ধুর সাথে একজন বন্ধুর সম্পর্ক ঠিক যেরকম হয় সেরকমই। তখন একটু মুখ চোখ আঁকিয়ে বাঁকিয়ে অয়নদীপ বলছে ও বন্ধু, ঠিক কেমন বন্ধু শুনি? বলছে যেই বন্ধু শ্মশান থেকে রাজউদ্যার পর্যন্ত একসাথে যায়, যে সবসময় একে অপরের বিপদে পাশে থাকে, এরকমই একটা সম্পর্ককে আমি বন্ধু বলে মনে করি। সেই অর্থেই স্বতন্ত্রবাবু আমার বন্ধু ছিলেন আর আছেন। বলছে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক আছে কি? তখন অয়নদীপ বলছে বন্ধু মানে অয়নদীপকে বলছে আর কি কমলিনী, এই বন্ধুত্বটাই সব থেকে বড় সম্পর্ক, জানেন তো, এটা থাকলে আর কোনো সম্পর্কের প্রয়োজনই হয় না। অয়নদীপ আবার প্রশ্ন করছে আমি বলতে চাইছি বন্ধুত্বর সম্পর্কই ছিল নাকি ওর থেকে একটু বেশি? তখন বলছে যে আপনি কি বলতে চাইছেন, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে ফেলেছি। তারপর বলছে সরাসরি প্রশ্নের উত্তর দিন তো, আপনার স্বতন্ত্রবাবুর সাথে কোনো প্রেম ছিল কি ছিল না? তখন কমলিনী বলছে বন্ধুত্ব কি প্রেম নয়? তখন বলছে এই যে ইওর অনার, দেখলেন তো নিজের মুখেই স্বীকার করলেন উনি। অয়নদীপ বলছে বুঝতে পারলেন তো স্যার, ওনার স্বামী এত বছর পর ফিরে এলেও ওনার সাথে সংসার করতে যাওয়ার কোনো বাসনায় ওনার মনে আর কোনো কাজ করে না। তো জজ সাহেব বলছেন এই কেসটির রায় আমি আজই দেব। তো জজ সাহেব বলছেন যে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে একটা ভুল খবরের ভিত্তিতে উনি এতদিন ধরে বৈধব্য পালন করেছেন, তাই ওনাকে বলবো যে উনি বৈধব্য ছেড়ে আবার ওনার স্বামীর মানে পুরনো স্বামীর সাথে ভালো মতো করে সংসার করুক। মানে এইটা বলতে যাবে কি, তখন মিতিল চলে আসে, দাঁড়ান জজ সাহেব। আর মিতিল নিয়ে আসে কিন্তু সোহিনীকে আর তার মেয়েকে, যেটা দেখে কিন্তু সবাই অবাক হয়ে যায়। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।